রতনগড় নামের এক সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন অত্যন্ত দয়ালু ও ন্যায়পরায়ণ। বহু বছর ধরে রাজার কোনো সন্তান ছিল না। রাজাকে তার রাজ্য চালানোর জন্য একজন উত্তরাধিকারী প্রয়োজন ছিল। অনেক বছর পর রাজা দ্বিতীয় বিবাহ করার সিদ্ধান্ত নিলেন এবং রাজা তার নিজের রাজ্যের সুন্দরী ও সুশীলা কন্যা সুনয়ন দত্তাকে বিবাহ করলেন। কিছু মাস পরেই যেন রাজার জীবনে সুখের বন্যা নেমে এলো। যখন খবর পাওয়া গেল যে ছোট রানী গর্ভবতী, তখন মহল জুড়ে আনন্দের ঢেউ বয়ে গেল। 9 মাস পরে রানী সুনয়ন দত্তা একটি পুত্র সন্তানের জন্ম দেন। মহারাজ, দেখুন, আপনার বহু বছরের স্বপ্ন আজ আমি পূর্ণ করলাম। আমাদের জন্য এই যে কত বড় সুখের ব্যাপার! আজ আমরা পুত্র প্রাপ্ত হয়েছি। পুত্র প্রাপ্তির এই আনন্দময় দিনে আমি ভীষণ খুশি। আজকের এই খুশির দিনে আমি চাই আপনি মহলে সবার মধ্যে উপহার বিতরণ করুন। অবশ্যই রানী সুনয়ন দত্তা, আমি আপনার ইচ্ছের মর্যাদা রাখব। রানী, আজ তুমি আমাদের অনেক বেশি আনন্দ দিয়েছ, কারণ আজ পুত্র জন্মের সঙ্গে সঙ্গেই আমার মনে হচ্ছে যে আমাদের পুত্র একদিন আমাদের থেকেও শ্রেষ্ঠ রাজা হবে এবং নিজের প্রজাদের সুরক্ষা করবে। আমি আপনার কথার সঙ্গে একমত মহারাজ। আপনি একেবারেই ঠিক বলেছেন। আনন্দ তো আমারও খুব হচ্ছে। এই রাজ্যের জন্য একজন উত্তরাধিকারীর জন্ম দেওয়া ছিল আমার কর্তব্য, আর আমি সেটা পূর্ণ করলাম। মহারাজ, বলতে খারাপ লাগছে, কিন্তু আপনার বড় রানী যদি আপনাকে কোনো পুত্র নাও দিয়ে থাকেন, তবুও আমি আমার কর্তব্য সম্পূর্ণ করেছি এবং রাজ্যকে ভবিষ্যতের উত্তরাধিকারী উপহার দিয়েছি। এভাবে বলো না সুনয়ন দত্তা। বড় রানী অরুন্ধতী যদি আমাদের পুত্র নাও দিয়ে থাকেন, তিনি আমাকে অত্যন্ত ভালোবাসেন। তুমি দেখবে তিনি আমাদের পুত্রকে কতটা স্নেহ দেবেন। আপাতত আমি তার নাম নিয়ে ভাবছি। আমাদের গুরুজি চন্দ্রকান্তজির সঙ্গে কথা বলতে হবে, যাতে তিনি নাম প্রস্তাব করেন। আমরা নিজেরাও ছেলের নাম ভেবেছি, কিন্তু গুরু চন্দ্রকান্ত যে নিশ্চয়ই এমন একটি সুন্দর নামের প্রস্তাব দেবেন যা আমাদের রাজপুত্রের ভবিষ্যৎ উজ্জ্বল করে তুলবে। তাই আপনি অবশ্যই তার সঙ্গে দেখা করে আমাদের পুত্রের নামের পরামর্শ নিন। হ্যাঁ রানী, আমি আগামীকালই গুরু চন্দ্রকান্তজির সঙ্গে দেখা করব এবং তার কাছ থেকে আমাদের রাজপুত্রের জন্য একটা সুন্দর নামের পরামর্শ নিয়ে ফিরব। তুমি নিশ্চিন্তে থাকো। মহারাজার প্রথম রানীর কোনো পুত্র ছিল না, তাই বড় রানীর মনে সব সময় ছোট রানীকে নিয়ে হিংসা জাগত এবং অন্তরে কষ্ট পেতেন। মহারানী অরুন্ধতী মহলের আঙিনায় দাঁড়িয়ে ভাবছিলেন, ছোট রানী তার জাদুতে মহারাজকে প্রথমে বিয়ে করেছে, এখন আবার পুত্রের জন্মও দিল। কালকে এই রানীর পুত্রই যদি রাজা হয়ে যায়, তবে আমাদের উপরই রাজত্ব করবে। যদি আমি মহারাজকে একটা পুত্র দিতে পারতাম, তবে আজ আমাকে এই দিন দেখতে হতো না। মহারাজ গুরুজি চন্দ্রকান্তজির সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়লেন। গুরুজি, অনেকদিন হয়ে গেল আপনার দর্শন হয়নি। মহারাজ, আপনাকে এখানে দেখে খুব আনন্দ হচ্ছে। বলুন বলুন, কি কারণে আসা হয়েছে? গুরুজি, গতকাল আমার এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আমি চাই আপনি তার নামকরণ করুন, সঙ্গে সঙ্গে এটাও বলুন তার ভাগ্য কেমন হবে। মহারাজ, আপনাকে পুত্রপ্রাপ্তি হয়েছে এক বিরাট সৌভাগ্যের বিষয়। একজন রাজাকে উত্তরাধিকারী আর একজন পিতাকে তার নিজের সন্তান। তোমার পুত্রের তেজ প্রভাত সূর্যের মতো দীপ্ত হবে এবং তার খ্যাতি সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে। তাই আমি চাই তুমি তার নাম রাখো বিশ্বকান্ত। হ্যাঁ গুরুজি, আমার নামের মধ্যেই তো বিশ্ব আছে, আর আমার পুত্র বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহারাজ হবে। আপনার প্রস্তাব আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি এটাও আশা করি গুরুজি আপনি দেখবেন মহারানী সুনয়ন দত্তার ওই নাম খুব ভালো লাগবে। বিশ্বকান্ত নামটি অত্যন্ত শ্রেষ্ঠ। আমরা আমাদের পুত্রের নাম বিশ্বকান্তই রাখবো। এরপর রাজা মহলে ফিরে আসেন এবং মহারানী সুনয়ন দত্তাকে বললেন, মহারানী,
আমি গুরুজির সঙ্গে দেখা করে এলাম। গুরুজি বলেছেন আমাদের পুত্রের নাম হবে বিশ্বকান্ত। আহা, নামটা বড়ই সুন্দর, তাই তার নাম বিশ্বকান্তই রাখা হবে। অবশ্যই মহারাজ, আমাদের পুত্র যে বিশ্বে নিজের নাম উজ্জ্বল করবে, তার নাম বিশ্বকান্তই হবে। কয়েক বছর কেটে যায়, বিশ্বকান্ত এখন বড় হয়ে উঠেছে। পিতাজি, আমি চাই আপনার মতো এক মহান যোদ্ধা, জ্ঞানী ও ন্যায়পরায়ণ মহারাজ হতে, যিনি নিজের প্রজাদের জন্য প্রাণ দিতে পারেন। বলুন না পিতাজি, আমি কি আপনার মতো একজন ন্যায়পরায়ণ রাজা হতে পারবো? অবশ্যই পুত্র, তুমি আমাদের আশ্রয়ে বড় হয়েছ। তুমি জ্ঞানী ও বুদ্ধিমান সন্তান। তোমার নামের মতোই তুমি একদিন বিশ্বে নিজের নাম উজ্জ্বল করবে। সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বকান্ত অস্ত্রবিদ্যা ও শাস্ত্রবিদ্যা সব শিখে নেয়। কয়েক বছর পর সে যুবক হয়ে ওঠে। এই কারণে মহারানী অরুন্ধতী ভীষণ চিন্তিত থাকেন এবং ভাবেন, আমার কোনো সন্তান নেই। মহারানী সুনয়ন দত্তার ভবিষ্যৎ তো দেখো, তিনি মহারাজকে বিয়ে করেছেন, পুত্রের জন্মও দিয়েছেন। এখন সেই পুত্রই আমাদের উপর রাজত্ব করবে। যদি এমনই চলতে থাকে, তবে আমি বড় মহারানী হয়েও এই মহলে দাসীর মতো থাকতে বাধ্য হব। আর এই বুদ্ধিমান রাজকুমারকে নিয়ে কি করা উচিত, সেটাই আমি বুঝতে পারছি না। কিছুদিন পর মহারাজার মন্ত্রী রামগোপাল রাজাকে দেখতে আসেন। মহারাজ, আপনার পুত্র তো এখন যৌবনে পদার্পণ করেছে, তাই আপনাকে তার জন্য একটা সুন্দরী কন্যা খুঁজে বের করে বিবাহ দিতে হবে। সুন্দরী কন্যার সঙ্গে তার বিবাহ হলে এই রাজ্যের জন্য গৌরবের বিষয় হবে। যেমন আপনি আপনার উত্তরাধিকারীর আসনে তাকে বসিয়েছেন, তেমনি রাজকুমার আপনার বংশকে এগিয়ে নিয়ে যাবে। তাই তার বিবাহ হওয়া অত্যন্ত প্রয়োজন। একদম ঠিক কথা বলেছেন মন্ত্রীজি। আপনি যা বলেছেন তা ঠিকই, কিন্তু আমার পুত্রের বিবাহ কাকে দেব সেটা আমি বুঝতে পারছি না। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি বহু সম্মানিত পরিবারকে চিনি, যাদের কন্যারা সুন্দরী, সুশীলা এবং সংস্কারযুক্ত। আমার নজরে রাজকুমারের জন্য একটা অত্যন্ত ভালো বিয়ের যোগ্য কন্যা রয়েছে। আপনি চাইলে আমি প্রস্তাব রাখতে পারি। হ্যাঁ, অবশ্যই বলুন, কোন পরিবার? আমি আমার পুত্রের বিয়ে এমন কন্যার সঙ্গেই দেব যিনি আমার পরীক্ষায় উত্তীর্ণ হবেন। যদি কোনো কন্যা এই সম্পর্কে রাজি হন, তবে তাকে নদীর ধারে নিয়ে আসবেন। পরীক্ষা? কিরকম পরীক্ষা মহারাজ? মন্ত্রীজি, আপনি কন্যা খুঁজে আনুন, বাকি আমার উপর ভরসা রাখুন। মহারাজ, আমার নজরে একজন সেতু আছেন, তার কন্যা অত্যন্ত সুন্দরী ও সংস্কারময়। তাহলে ভালো, প্রস্তাব এগিয়ে নিয়ে যান। এই ঠিক আছে মহারাজ। এরপর মন্ত্রী সেতুর বাড়ি যান এবং তাকে বলেন, এই সেতুজি, মহারাজ আপনার কন্যার হাত চেয়েছেন। আপনি কি এর জন্য প্রস্তুত? তবে একটি শর্ত রয়েছে। মহারাজের আদেশ, যে কন্যা তার পুত্রকে বিয়ে করবেন তাকে একটি পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? কিরকম পরীক্ষা মন্ত্রীজি? আপনি নিশ্চিন্তে থাকুন সেতুজি, আপনি তো জানেনই আমাদের মহারাজ কত দয়ালু ও শ্রেষ্ঠ রাজা। তাই আপনি পরীক্ষার চিন্তা করবেন না। শুধু আপনার কন্যাকে আমার সঙ্গে পাশের নদীর ধারে পাঠান, আপনিও সঙ্গে যেতে পারেন। সেতু রমনলাল তার কন্যা রত্নাবতীকে নিয়ে নদীর ধারে পৌঁছান। সেখানে তখন মহারাজ ও মহারানী সুনয়ন দত্তা উপস্থিত। সেতুজি, আমি চাই আমার পুত্রের বিবাহের পর গ্রামের সাধারণ মানুষের মতো জীবন যাপন করুক।
কারণ আমি আমার পূর্বপুরুষদের কাছে এই প্রতিশ্রুতি দিয়েছি, আমার যদি পুত্র হয় তবে সে বিবাহের পর সাধারণ জীবন যাপন করবে। আপনি কি রাজি? মহারাজ, এ কি বলছেন? মন্ত্রীজি তো বলেছিলেন আপনার পুত্রের জন্য কন্যা চাই, আর আপনি তাকে সাধারণ জীবন যাপনের নির্দেশ দিচ্ছেন। আমার তো একটাই সন্তান, আমার তো রাজকুমারের সঙ্গে সম্পর্ক ভেবে আমার রত্নাবতীর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এখন আর সম্ভব নয়, এই বিয়ে হবে না। এসব কথা সেতুর কন্যা রত্নাবতী শোনেন এবং পিতাকে বলেন, না পিতাজি, আপনি জানেন না বিশ্বকান্তজি কতটা দয়ালু এবং বুদ্ধিমান ব্যক্তি, কিন্তু আমি গোটা রাজ্যে তাদের প্রশংসার গল্প শুনেছি। তাদের ধনসম্পদ বা রাজ্য নিয়ে আমার কোনো মোহ নেই পিতাজি। আমার তো শুধু ভালো কর্ম করা মানুষকে আমার জীবনের স্বামী হিসেবে চাই। আমি মনে মনেই রাজকুমার বিশ্বকান্তকে পছন্দ করে ফেলেছি পিতাজি। আমি বিশ্বকান্তজিকেই বিয়ে করব। এ কথা মহারাজ ও মহারানী শোনেন এবং খুব খুশি হন যে তাদের পছন্দ করা কন্যা এতটাই সুশীলা ও বুদ্ধিমতী। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ রত্নাবতী, তুমি আমার পুত্রবধূ হওয়ার যোগ্য। আমি কিছুই বুঝতে পারছি না মহারাজ। আমি চাইছিলাম আমাদের মহলে এমন একটা কন্যা আসুক যিনি সত্যিকার অর্থে যোগ্য। এ ছিল কেবল একটি পরিকল্পনা। সেতুজি, আমার পুত্র সবসময় আমাদের সঙ্গেই রাজমহলে থাকবে। আপনার কন্যায় আসলে চতুর ও বুদ্ধিমতী। সে আমার পুত্রের ধন সম্পদ দেখে আকৃষ্ট হয়নি, বরং তার কর্মকে চিনেছে। এটাই সাধারণ কন্যার রানী হওয়ার মধ্যে পার্থক্য। অভিনন্দন সেতুজি, এই বিবাহ অবশ্যই হবে। হ্যাঁ মহারাজ, আমি অত্যন্ত ভাগ্যবান যে আমার কন্যা রত্নাবতী এত যোগ্য। তাদের বিবাহ ঠিক হয়ে যায়। এই খবর বড় রানী অরুন্ধতীর কানে পৌঁছায়। যখন তিনি শোনেন যে বিশ্বকান্তের বিবাহ হতে চলেছে, তার মন হিংসায় জ্বলে ওঠে। আহা, এবার তো তার বিয়েও হয়ে যাচ্ছে, এখন আমি কি করব? আগে রানী ছেলেকে জন্ম দিল, আর এখন তার বিয়ে হতে যাচ্ছে। আর একজন রানী এসে উঠবে এবং সে আমাকে সম্মান করবে না, আমাকে কেটে ছেটে কেবল একজন দাসীর মতো করেই দেখে যাবে। এই বিয়ে থামানোর জন্য আমাকে কিছু করা ছাড়া উপায় নেই। বড় রানী এভাবেই চিন্তা করতে থাকলেন। মহলে ভাগ্যসম্মত সময় দেখে রাজা তার পুত্রের বিয়ে সেতুবাবুর কন্যা রত্নাবতীর সাথে করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। সেতুজি, আমি আপনার কন্যার পরীক্ষা শুধু আমাদের রাজ্যের জন্য করেছিলাম, কিন্তু এখন আপনার কন্যা আমাদের রাজ্যের রানী হয়ে গেছে। সে শুধু তার বুদ্ধিমত্তা ও সততার কারণেই আমাদের রাজ্যের রানী এবং আমার পুত্রের স্ত্রী হয়েছে। আমরা এই বিষয়টায় অত্যন্ত খুশি। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি খুবই আনন্দিত যে আমার কন্যার জন্য এত ভালো যোগ্য বর মিলল। বিশ্বকান্ত তার স্ত্রীর জন্য কিছু উপহার নিয়ে আসেন এবং রত্নাবতীকে বলেন, রত্নাবতী, তোমাকে পেয়ে আমি অনেক খুশি। রত্নাবতী, এই নাও আমাদের জন্য কিছু উপহার। এটা যে কি সুন্দর পায়েল, আমি খুব পছন্দ করেছি রাজপুত্রজি, ধন্যবাদ। বড় রানী অরুন্ধতী ভাবতে থাকেন কি করে ওই বিবাহ ভেঙে দেওয়া যায়। তিনি নিজের দুই দাসকে সমবেত করে বলেন, তোমরা ভালো করে আমার কথা শোনো, আমি যা বলবো ঠিক সেইভাবে করো। দুই দাসকে তিনি কিছু কথা কানে কানে জানান। ঠিক আছে বড় রানী, আমরা বুঝেছি কি করতে হবে। রত্নাবতী, ও রত্নাবতী, কোথায়? আমার তো তোমাকে একটা কাজ দেওয়ার আছে। বলুন মা, আপনাকে কি কাজ করে দেব? তুমি গেলে মুখ দেখাতে গিয়ে শুকনো ভদ্র আচরণ করে আসবে। নববধূকে প্রতিদিন ঘরের মহলে গিয়ে সম্মান দেখাতে হবে। হ্যাঁ মা,
আমি প্রতিদিন মুখ দেখাতে যাই, আর যেতে গেলে আমি আপনাদের জন্য প্রসাদও নিয়ে আসব। সাবধানে যাবে, পথে জঙ্গলের অংশ আছে। সাবধানে যাবে, আর ওই 2 সৈন্যকে সাথে নিয়ে যাবে। মা, বিয়ের আগে আমি সব সময় বাগানে একা যেতাম মুখ দেখাতে, তাই আমি একা চলতে পারি, সৈন্যদের দরকার নেই। ঠিক আছে বাছা, যাও। আমি রানী সুনয়ন দত্তাকে জানিয়ে দিচ্ছি যে তুমি মুখ দেখাতে যাচ্ছ। এটা শুনে বড় রানী বেশ খুশি হয়ে ওঠেন, কারণ তার ষড়যন্ত্র অনুযায়ী কাজটি ঘটতে চলেছে। 2 দাস রত্নাবতীর মুখ দেখাতে যাবার পথে গাছে লুকিয়ে তার অপেক্ষা শুরু করে। কিছুক্ষণ পর রত্নাবতী আসে এবং 2 দাস তাকে অপহরণ করে নেন ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কে তোমরা? তোমরা জানো না আমি কে? আমি তো রাজপুত্র বিশ্বকান্তের স্ত্রী রত্নাবতী। মহারাজ আমাকে সাজিয়ে দেবেন। তুমি বোঝো না রত্নাবতী, সোনার পয়সার লোভ কি করে মানুষকে পাগল করে। আমাদের 50টা সোনার পয়সা পুরস্কার দেওয়া হবে। তখন রত্নাবতী বুঝতে পারে সোনার পুরস্কার তো কেবল রাজপ্রাসাদ থেকেই পাওয়া যেতে পারে, কিন্তু কি করে কেউ তাকে অপহরণ করালো এবং এখন তার কি হবে? রত্নাবতী এইসব ভাবতে লাগলো। রানী সুনয়ন দত্তা, তোমার নবরত্নবধূ মুখ দেখাতে গিয়েছিল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। কি, সে এখনো ফেরেনি? চলুন আমরা মহারাজের কাছে যাই। মহারাজ, দেখুন, আমাদের নববধূ মুখ দেখাতে গিয়েছিল, কিন্তু এখনো ফেরেনি। কি, সে কার সঙ্গে গিয়েছিল? মহারাজ, সে একা গিয়েছিল। আমি তাকে সৈন্য নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছি, কিন্তু সে আমার কথা শোনেনি। বিশ্বকান্ত কোথায়? মহারাজ, তিনি কোনো কাজ নিয়ে অন্য রাজ্যে গেছেন। সৈন্যরা, ছুটে যাও, রত্নাবতীকে খুঁজে প্রাসাদে নিয়ে এসো। প্রাসাদ জুড়ে রত্নাবতীর অদৃশ্য হওয়ার খবর ছড়িয়ে পড়ে, কিন্তু বড় রানী অরুন্ধতী সন্তুষ্ট, কারণ সে জানে তার দাসরা রত্নাবতীকে অপহরণ করেছে। কিছুক্ষণ পর রাজপুত্র বিশ্বকান্ত এসে উপস্থিত হন। মা, রত্নাবতী প্রাসাদে নেই, সে কোথায় গেল? ছোট রানী ঘটনাটা সমস্তটাই তার পুত্র বিশ্বকান্তকে বলে। কি, কবে হলো এটা? মা, আমি এখনই আমার স্ত্রীর খোঁজে বের হচ্ছি। যদি রত্নাবতী প্রাসাদে ফিরে আসে আমাকে জানান। নিশ্চয়ই পুত্র, তৎক্ষণাৎ তুমি বের হয়ে যাও। এই কথা শুনে বিশ্বকান্ত তার স্ত্রীর খোঁজে বেরিয়ে পড়েন। এদিকে বড় রানী রাজাধিরাজের কক্ষের দিকে যান। মহারাজ, আপনার মনে হয় না রত্নাবতী অন্য কারো সঙ্গে পালিয়ে গিয়েছে? সাধারণ শ্বেত সন্তানের কন্যা কি এভাবে অজ্ঞাত হয়ে যেতে পারে? তুমি কি বলছো মহারানী? এটা কি হতে পারে? আমরা তো ওই মেয়েটিকে পরীক্ষা করে আমাদের রাজপুত্রের বউ হিসেবে বেছে নিয়েছি। বড় রানী অরুন্ধতী মনে মনে ভেবে কক্ষ থেকে বেরিয়ে যান। এই রাজাকে কি বুঝিয়ে বলবো? প্রথমে রানী সুনয়ন দত্তা আমার স্বামীর কাছে প্রাসাদ কেড়ে নিল, তারপর সে পুত্রও দিল। এখন এই চক্রের ফলে আমি যদি এখনো এখানে থাকি, তবে আমি দাসীর মতো হয়ে যাব এই প্রাসাদে। বিশ্বকান্ত সমস্ত রাস্তায় রত্নাবতীর খোঁজ করলেও কোথাও তাকে পায় না। সে বারবার তার নাম ধরে ডাকে। রত্নাবতী, ও রত্নাবতী, তুমি কোথায়? দেখো দেখো, আমি তোমাকে তুলে নিতে এসেছি। রত্নাবতী বিশ্বকান্তের কণ্ঠ শুনে খুব খুশি হলেও তার হাত ও পা বাঁধা ছিল, ফলে তিনি কিছুই করতে পারেননি। 2 দাস তাকে খাওয়ানো দাওয়ানো করছিল না, যার ফলে রত্নাবতী ক্লান্ত হয়ে পড়ে। তখন রত্নাবতী এক চালাকি করল। তিনি পায়েলের শব্দ দিয়ে আওয়াজ করলেন, যা বিশ্বকান্ত শুনতে পেলেন। বিশ্বকান্ত সঙ্গত দিক নির্দেশে এগিয়ে এসে
এক গাছের ওপরে বাঁধা অবস্থায় তার স্ত্রীকে দেখে খুব খুশি হলেন। বলো রত্নাবতী, এটা কি করলো? আমরা তাকে ছাড়বো না। বলো কারা করলো এটা? আমি জানি না কে করেছে এটা আমার সঙ্গে। রত্নাবতী পুরো ঘটনাটা বিশ্বকান্তকে বলে। ওই দুজন লোক নদীর ধারে পানি খেতে গেছে, সেখান থেকে হয়তো এক্ষুনি ফিরে আসবে। সৈন্যরা, আমরা ওই দুই লোককে ধরবই। সবাই লুকিয়ে পড়ে এবং দাসদের অপেক্ষা করতে থাকে। যত তাড়াতাড়ি দুইজন লোক দূর থেকে দেখে, সৈন্যরা তাদের ধরে বসিয়ে রাজপ্রাসাদে নিয়ে আসে। সেখানে ওদের দেখে বড় রানী খুবই আতঙ্কিত হয়ে ওঠেন। তিনি রাজাকে বলেন, মহারাজ, আমাদের মাথায় এখন ভয়ঙ্কর বিপদ চলছে। আমরা এই কথা শুনে স্থির থাকতে পারি না। তুমি কি বলছো মহারানী? তোমার মতো কাগজে কলমে শ্রদ্ধাশীল নারী কি নিজেরই পুত্রের স্ত্রীর অপহরণ করাতে পারতেন? তুমি কি তার নামও জানো? অনুগ্রহ করে কিছুক্ষণের জন্য বাইরে বসুন মহারানী। ওই দুজন দাসকে আমাদের সামনে আনা হোক। করুণাপূর্ণ হয়ে ক্ষমা প্রার্থনা করছি মহারাজ, আমরা বিন্দুমাত্র নিঃসন্দেহ নই, আমাদের ক্ষমা করুন। বলো, এমন কাজ কেন করলো? বলো, কি কারণে করলো? মহারাজ, আমাদের বড় রানী অরুন্ধতী এই কাজটি করতে বলেছিলেন। 50 সোনার পয়সার লোভে আমরা এটি করিয়েছি। মহারাজ, অনুগ্রহ করে আমাদের ক্ষমা করুন। দুজন দাসের এই কথা শোনার পর প্রাসাদের সবাই বিস্মিত হয়ে ওঠে যে বড় রানী এমন কাজে লিপ্ত হতে পারেন। বলো কেন, অবশেষে কেন মহারানী নিজেরই পুত্রের স্ত্রীর সঙ্গে এমন কাজ করলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করিয়েছি সবটা। যদি আমার ইচ্ছা চলতো, আমি তো তোমার পুত্র আর তার স্ত্রীর হত্যা পর্যন্ত করিয়ে দিতাম। কিন্তু তার আগেই বিশ্বকান্ত তার স্ত্রীকে খুঁজে পেয়ে নেয়। মহারাজ, আমি এমন করেছিলাম কেন জানেন? আপনি আমাকে অন্য কোনো রানী বানিয়ে দিয়েছেন। আপনার পুত্র প্রাপ্ত হবার পর আপনি যেন আমাকে ভুলে গেছেন। এই নতুন বউয়ের আগমনে আমি তা সহ্য করতে পারিনি। আমি ছিন্ন ভিন্ন হয়ে পড়ছিলাম মহারাজ। আমি আমি প্রতিশোধ নিতে চাইছিলাম। আমি আপনার রানী সুনয়ন দত্তা, আপনার পুত্র বিশ্বকান্ত এবং আপনার বৌমা রত্নাবতীর কাছে সন্তুষ্ট ছিলাম না, তাই আমি এই কাজগুলো করিয়েছি। মহারানীর এই ঘৃণ্য কাজের জন্য তাকে প্রাসাদ থেকে নির্বাসিত করা হলো এবং আজীবন কারাগারে রাখা হবে। এমন শাস্তি দেওয়া হলো। সবাই একে অপরকে বোঝাপড়া দৃষ্টিতে দেখল এবং স্বস্তি অনুভব করল। মানুষের প্রতিশোধের বাসনায় তাকে প্রিয়জনদের থেকে আলাদা করে এবং তার জীবনকে নষ্ট করে দেয়।